আমরা ১ মিনিটের মধ্যে শুরু করব। অনুগ্রহ করে আমাদের সাথে থাকুন। স্বাগতম জয়যাত্রা অনুষ্ঠানে। বিডি ডাইজেস্টের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখার জন্য। আজ শুরু করছি শিশু আসিয়াকে স্মরণ করে। একটি শিশু পৃথিবী দেখার আগেই তার দুনিয়া হয়ে এসেছে অন্ধকার। ধর্ষণের শিকার হয়ে তাকে পৃথিবী ছাড়তে হয়েছে। তাকে বাঁচতে দেয়নি একদল নরপশু। তাকে বাঁচতে দেয়নি সমাজ এবং রাষ্ট্র। একটি শিশুর জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার যেই প্রচেষ্টা আমরা সারাক্ষণই চিন্তা করি, যে প্রচেষ্টার কথা আমরা সারাক্ষণই ভাবি, সেই বাসযোগ্য শিশুর যে পৃথিবী, যে বাংলাদেশ আমরা গড়ার কথা ভাবি, সে বাংলাদেশ কি আমরা গড়তে পেরেছি? আমার মনে হয় সেই বাংলাদেশ গড়তে আমরা আজকে ব্যর্থ। সরকার নামের যেই সরকার আজকে আষ্টেপৃষ্ঠে বাংলাদেশকে জড়িয়ে রেখেছে, বাংলাদেশের সরকার ক্ষমতায় বসে আছে, তারা শিশু আসিয়া বেঁচে থাকতে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। তার মৃত্যুর পরে আমরা দেখেছি সেখানে দৌড়ে গেছে কিছু মানুষ তার লাশকে পুঁজি করে। এমনকি এই প্রশ্নটাও নেটিজেনদের ভেতরে উঠে এসেছে যে সেই শিশু আসিয়ার যেই মৃত্যু দিবস, সেই মৃত্যু দিবস কি আসলেই যেদিন তারা ঘোষণা করেছে সেই দিন ছিল নাকি তার আগে ছিল? আমরা নারী শিশুসহ সকল মানুষের, বাংলাদেশের সকল জনগণের জীবনের নিরাপত্তা চাই। এই নিরাপত্তা চাওয়া কিন্তু আমাদের বাড়াবাড়ি রকমের কোনো চাওয়া নয়। এই নিরাপত্তাটা আমাদের অধিকার। বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের জনগণ হিসেবে কিন্তু আসলে বাংলাদেশের মানুষের অধিকার। এবং এই অধিকার আদায়ের কথা যখন আমরা বলছি, যখন বাংলাদেশের মানুষ বলছে, রাজপথে নেমে আসছে, তখন সেখানে দেয়া হচ্ছে বাধা। সেই বাধার মধ্য দিয়ে আসলে কোন কথাটি পরিষ্কার করতে চায় বর্তমান যে প্রশাসনটি বাংলাদেশকে একটি রাহুর মতো গ্রাস করে আছে। বিডি ডাইজেস্ট জয়যাত্রা অনুষ্ঠান থেকে আমরা শিশু আসিয়ার বিষয়ে কথা বলবো এবং তার বিদেহী আত্মার শান্তি আমরা কামনা করি। এখন আমরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন ব্লগার সাইফুর মিশু, ব্লগার এবং তথ্য প্রযুক্তিবিদ, এবং আছেন আরো হেলাল, উনিও তথ্য প্রযুক্তিবিদ এবং অ্যাক্টিভিস্ট। আর আপনাদের সাথে আমি কথা বলছি বাঁধন মুন্সি। আমার পরিচয় হচ্ছে আমি ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। এখন চলছে রমজান মাস, এই সংযমের মাস। কিভাবে অসহনীয় দুর্দশা ভেতর দিয়ে বাংলাদেশের মানুষ, যে দেশবাসী বাংলাদেশে অবস্থান করছে, তারা কিভাবে আজ চলছে, প্রতিনিয়ত প্রতিদিন তাদের নিত্য জীবন কিভাবে আসলে যাপিত হচ্ছে, সেটা নিয়ে আজ আমরা কথা বলবো। আমরা তিনজনই, যে তিনজনকে এখানে দেখছেন, আমরা তিনজনই দেশের বাইরে থেকে কথা বলছি। কারণ দেশের ভেতরে থেকে কথা বলার মতন পরিবেশ নেই। আমরা যাকেই বলি যে আপনি কি একটু কথা বলতে পারবেন, তিনি বলছেন যে আমি দেশের ভেতরে আছি, আমার জীবনের শঙ্কা হতে পারে। এই যে কথা না বলার মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিটা কিন্তু সাম্প্রতিক হয়েছে, গত ৭ মাসে হয়েছে। অর্থাৎ মানুষ নিজে ভয় পাচ্ছে, মানুষ অন্যকে কথা বলতে দিতেও ভয় পাচ্ছে। যে কথা বলতে না দেওয়ার যে সংস্কৃতি, এই সংস্কৃতি তৈরি হয়েছে। এই সংস্কৃতির মধ্য দিয়ে আসলে বাংলাদেশ কোন পথে এগিয়ে চলেছে, সেটা আজকে আমাদের প্রশ্ন। আমি এই অনুষ্ঠানের প্রথম প্রশ্ন নিয়ে যাব হচ্ছে আমাদের সাইফুর মিশু ভাইয়ের কাছে। আমার প্রশ্নটা হচ্ছে, এই বিপন্ন সময়ে শুরুতে নারীর উপর চলমান ধারাবাহিক যে নিপীড়ন, সেই নিপীড়ন নিয়ে আসলে প্রশ্নটা। নারীর উপর হঠাৎ এমন আগ্রাসী হয়ে উঠলো কেন দুর্বৃত্তরা? সমাজ কেন রক্ষা করতে পারছে না? রাষ্ট্র কেন রক্ষা করতে পারছে না? বা সরকার কেন, এই যে নিপীড়ক যারা, আমরা দেখছি প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, প্রতিনিয়ত নারীদের উপরে আক্রমণ হচ্ছে, নিপীড়ন হচ্ছে, সেই নিপীড়নটা কেন সরকার থামাতে পারছে না? হঠাৎ নারীর উপরে এই যে নিপীড়নটা, এটা বেড়ে গেল কেন? মিশু ভাই, আপনার কাছে প্রশ্ন।
ধন্যবাদ বাঁধন ভাই এবং আমার সহ আলোচক সহ যারা শুনছেন তাদেরকে। প্রথমেই সবাইকে আমি রমজানের শুভেচ্ছা জানাই। যে প্রশ্নটা বাঁধন ভাই করেছেন যে কেন পারছে না কিংবা কেন এটা বেড়ে যাচ্ছে কিংবা কেন অনেক ভয়াবহ আকার ধারণ করেছে, আমি প্রথমে আসি। আমি আছিয়ার ঘটনায় ভীষণভাবে শোকাহত। আমি এতটাই ব্যক্তিগতভাবে ধাক্কা খেয়েছি যেদিন আছিয়ার নিশ্চিত মৃত্যু সংবাদটা পেলাম, সেদিন আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। আমি নিজস্ব সোর্স মাধ্যম জানতে পেরেছিলাম যে আরো 2 দিন আগে এই শিশুটি মারা গেছে। তার শরীরে, এইটুকুন একটি শরীরে যেই কয়বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, সেই ধকলটা নেয়ার মতো শরীর এই শিশুর ছিল না। দ্বিতীয়ত আমি আসি আছিয়া সহ আরো যে ঘটনাগুলো ঘটেছে। আমরা আছিয়ার নাম জানি, আমি অন্যদের নাম না উল্লেখ করে বলি, আমরা কি জানি নারায়ণগঞ্জের রূপগঞ্জে 7 বছর বয়সী একটি শিশু ধর্ষিত হয়েছে? এই আছিয়ার ঘটনা চলমান কিংবা আছিয়া যখন হাসপাতালে কাটাচ্ছে ঠিক সেই সময়ে। আমরা কি জানি যে বরগুনায় 3 বার ধর্ষিত হয়েছে 12 বছরের এক কিশোরী? আমি কি তাকে কিশোরী বলবো? আমার কাছে তো সে শিশু। তাকে যখন, তার এই ধর্ষণের ঘটনায় তার বাবা যখন থানায় বিচার চাইতে গেল, মামলা করতে গেল, তার বাবাকে হত্যা করা হয়। একজন সাংবাদিক মেয়েটির খবর নিতে যায়। সাংবাদিককে মেয়েটি প্রশ্ন করে, সে কি নিজের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইবে নাকি বাবা হত্যার বিচার চাইবে? এটি কিন্তু রমজান মাস। আমি যদি একটু 1971 সালে ফিরে যাই, 1971 সালে কিন্তু রমজান এসছিল। সেই রমজান মাসে কি পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকার আল বদর আল শামস ধর্ষণ, মানুষ হত্যা এসব বন্ধ রেখেছিল? রাখিনি। আজকে তো তারাই বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। তাই তাদের কাছে আমি এর চেয়ে বেশি কিছু, ভালো কিছু আশা করতে পারি না। আমরা বিস্ময়ের সাথে দেখলাম একজন নারী উপদেষ্টা বললেন, এরা এখনো নারী হয়ে ওঠেনি। আমার কাছে ওনার এই বক্তব্যটা ঠিক বোধগম্য হলো না। এর মানে কি দাঁড়ায়? একজন নারী হয়ে উঠলেই তাকে শ্লীলতাহানি, তাকে ধর্ষণ করা সম্ভব? তাকে একজন তার অনুমতি ব্যতীত স্পর্শ করা যাবে? যখন একজন উপদেষ্টা এমন বক্তব্য দেন, তখন সমাজে কি মেসেজ যায়? সমাজের সাধারণ মানুষ সেটাকে কিভাবে নেয়? যে ধর্ষকরা কিংবা আমাদের আশপাশে যে ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে, তারা কি তাতে নিরুৎসাহিত হয়? তারা কি তাতে ভয় পায় নাকি উৎসাহিত হয়? আমার জানাশোনার মধ্যে 5ই আগস্ট রাতেই ধর্ষিত হয় এমন এক শিশু, 11 বছর বয়সের। আমি অবাক হয়ে লক্ষ্য করেছি ঠিক সেই সময় আমি আমার পরিচিত কয়েকজন জুলাইয়ের বিভ্রান্ত হওয়া কয়েকজনের সাথে সেটা শেয়ার করি। আমি তাদের কাছে না বিষয়টা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখিনি। তাদের কাছে মনে হয়েছে বিষয়টি খুবই খুবই স্বাভাবিক। কেন স্বাভাবিক? কেন তারা এটাকে স্বাভাবিক মনে করেছে? আমি পরবর্তীতে এটা নিয়ে ভাবলাম যে তাদের কাছে এটা কোনো নাড়া দিচ্ছে না তাদেরকে। এর কারণ হচ্ছে 5ই আগস্টের পরপর যত ঘটনা ঘটেছে, আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা তিনি বলেছেন এসবই রাজনৈতিক, রাজনৈতিকভাবে এসবই হওয়া উচিত এবং এই সবই ন্যায্যতা দিয়েছেন তিনি এই বক্তব্যের মাধ্যমে। কেউ ভিন্ন রাজনৈতিক আদর্শের হলে তাকে যে কোনো কিছু, তাকে খুন করা যায়, তাকে হত্যা করা যায়, তাকে ধর্ষণ করা যায়। আমরা কি দেখিনি 5ই আগস্টের পরে যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হয়েছে? আমরা কি জানি যে এই নির্যাতনগুলো কি শুধুই নির্যাতন, শুধুই বাড়িঘর পোড়ানো, নাকি সেখানেও অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটেছে?
যখন রাষ্ট্রীয়ভাবে এই ব্যাপারগুলো ধামাচাপা দেওয়া হয়, এই ঘটনাগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হয় না, তখন এগুলো বাড়বে। এটাই স্বাভাবিক। ধর্ষকরা উৎসাহিত হবে, নির্যাতন নিপীড়নকারীরা উৎসাহিত হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, আমি এবার যাব হেলাল ভাইয়ের কাছে। শিশু আসিয়ার উপরে যে নারকীয়তার ঘটনা, এটা তো আসলে খুবই নিন্দাযোগ্য একটি ঘটনা। এর বাইরেও কিন্তু বাংলাদেশে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে, নারীর উপরে নির্যাতনের ঘটনা ঘটছে। রাস্তায় বের হলে নারীদের উপরে ক্যাট কলিং, যেটাকে বলে ক্যাট কলিং, বাড়ছে এবং নারীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। অর্থাৎ এই যে পোশাক নিয়ে বা নারীরা বাইরে এসেছে, বাইরে কেন এসেছে, এই ধরনের প্রশ্ন পর্যন্ত উঠে আসতেছে। তো বিষয়টা হচ্ছে যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম পর্যন্ত গড়ে ওঠে। আপনি যদি ভারতের দিকে তাকান, ভারতে দেখবেন যে হচ্ছে এই কাছাকাছি একটা ঘটনার কারণে বিশাল বড় আন্দোলন গড়ে উঠেছে। বাংলাদেশে যখন রাস্তায় নামতে গেল, এই যে যেমন আমরা লাকি আক্তারের কথা বলতে পারি, তারা যখন রাস্তায় নামলো তখন তারা ধর্ষণের বিরুদ্ধে এই আন্দোলনটাকে থামানোর জন্য এক ধরনের আহ, মানে পাল্টা প্রসেশন শুরু করলো, অর্থাৎ তারা পাল্টা মিছিল শুরু করলো। এখন যে শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও তো এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন আন্দোলন সংগ্রামের কথা যখন নারীর উপরে আক্রমণ হয়, আমরা ইয়াসমিনের কথা বলতে পারি, যে তখন যেইভাবে সারা দেশের মানুষ ফুঁসে উঠেছিল। তো এই যে এক ধরনের মানুষের নির্লিপ্ততা দেখা যাচ্ছে, এই যে বর্তমান পরিস্থিতিতে মানুষ বাইরে আসতে বা কথা বলতে, বা বর্তমান পরিস্থিতিতে মানুষ যে এই যে দুর্ঘটনাগুলো ঘটছে বা সুপরিকল্পিত বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছে কিছু মানুষ, যেটাকে মব বলে অভিহিত করা হচ্ছে, এর বিপরীতে গিয়ে সাধারণ মানুষ কেন কথা বলতে ভয় পাচ্ছে, কেন সাধারণ মানুষ নেমে আসছে না, এই ধরনের প্রতিক্রিয়া তো আমরা আগে দেখি নাই। এইভাবে কেন পুরো সারা বাংলাদেশে এইবার প্রতিক্রিয়া কম, কেন কর্মসূচি কম, কেন মানুষের ভিতরে সেই যে বিপ্লবের যে চাহিদা, অর্থাৎ সাধারণ মানুষের ভিতরে যে আবেগের জায়গাটা, সেই আবেগের জায়গা থেকে মানুষ নেমে আসতে পারতেছে না কেন? আপনার কাছে প্রশ্ন। জি, ধন্যবাদ ভাই, মাদন মুন্সি ভাই, এবং ধন্যবাদ সাইফুর ভাই, অনেক সুন্দর বলেছেন আপনি। দেখুন, আপনি যদি আমরা বাংলাদেশের মধ্যে হচ্ছে about 90 to 95% মুসলমান দেশ, এবং যারা ইসলাম প্র্যাকটিস করে বলে, এবং আপনি তো ইসলামের মধ্যে যদি আমরা দেখি, নারীকে অনেক হায়ার স্ট্যাটাস দেওয়া হয়েছে। একজন নারী আপনার মা, একজন নারী আপনার বোন। কিন্তু আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, সবচেয়ে বেশি নির্যাতিত সেই নারী, এবং আমাদের দেশে নিপীড়নের শিকার সবচেয়ে বেশি নারী হয়। কারণ বিভিন্ন কারণে আমরা ওদেরকে অপ্রেস করতে রাখতে পছন্দ করি। আমাদের যে ইসলামিক ধারণা আছে, এবং ভ্রান্ত ধারণা বলবো আমি, যারা ইসলাম শুধু শুনে শুনে ইসলাম শিখে, তারা আমাদের দেশে যারা মৌলবী আছে, ওদের থেকেই শুনে সে কখনো নিজেই একটা, যে আমাদের গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ কোরআন আছে এবং হাদিস গুলা কখনোই পড়ে দেখে না যে এই যে একটা মৌলবী বলতেছে এটা কি সঠিক বলছে না কারেক্ট বলছে, আমি একটু রেফারেন্স বা দলিল দিয়ে দেখি। এটা হয় না আমাদের দেশের মধ্যে। ব্যাক টু আমাদের আপনার যে কোশ্চেন ছিল, আমাদের দেশের মধ্যে যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের মাধ্যমে যাচ্ছে, জাস্ট নট সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এবং সামাজিক হ্যারাসমেন্ট বলবো আমি, যে নারীরা আমাদের দেশের মা বোনেরা যাচ্ছে আজকে এই সময়ে। কিন্তু হচ্ছে কি, আপনি যখন এটা নিয়ে প্রতিবাদ করতে পারতেছেন না কেন? আপনাকে প্রতিবাদ করতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের রাজনৈতিক ট্যাগ দেওয়া হয়। আপনি ওর দলের নেতা, ও দলের সে, ওই দলের দালাল, এগুলা বলে যারা প্রতিবাদ করতে চায় তাদেরকে, যেমন লাকি আক্তারের নাম বলেছেন আপনি, ওকে ট্যাগ দেওয়া হয়েছে। এখন সরকার দেখা যাচ্ছে যারা যৌন এবং যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে তাদের সাপোর্টে কথা বলতেছে, এবং তাদের ভাষায় কথা বলতেছে, এবং তাদেরকে সেভ করার জন্য সেভ করে এইসব ঘটনা হাইড করার চেষ্টা করতেছে সাধারণ জনগণ থেকে। বাংলাদেশ তো এখন মিডিয়া বলতে নাই, মিডিয়া তো আমরা কিছুই দেখি না, মিডিয়াতে সব কিছুই আসে না। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, সাধারণ ওগুলাতেই আসে এইসব ঘটনাগুলি। এবং এই এখন যারা এই বিরুদ্ধে প্রোটেস্ট এবং করতে চাচ্ছে, তাদেরকে সরকার তাদের মুখ বন্ধ করে দিতে চাচ্ছে এবং তাদের প্রতি কঠোর হচ্ছে। এই সব ঘটনা বিশ্ব থেকে তো আড়াল করা যায় না,
আমরা যারা যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে তাদের থেকে তো আড়াল করা যায় না। চেষ্টা করতেছি, আমরাও চেষ্টা করতেছি এগুলা যারা হিউম্যান রাইটস এবং স্পেশালি ইউনাইটেড নেশন আছে তাদের কাছে তুলে ধরার জন্য। এবং অলসো যারা আমরা যারা এগুলা নিয়ে দেশের মধ্যে প্রতিবাদ করতেছে, সবাই বিভিন্ন হামলা মামলা শিকার হচ্ছে, এই ধরনের রং লাগিয়ে তাদেরকে বলতে তাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আশা করি মানুষ জেগে উঠবে, আমরা সবাই জেগে উঠবে যারা ঘুমন্ত আছে। এই দেশ আবার ফিরে যাবে আগের আগের জায়গায় যেখানে আমরা স্বপ্ন দেখেছি, সেই সোনার বাংলায়। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমি নারী নিপীড়নের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর কথা উনি আমাদের হেলাল ভাই যেটা বললেন যে এক ধরনের ট্যাগ দেয়া হচ্ছে প্রতিবাদকারীদেরকে। আমরা দেখেছি প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। হ্যাঁ, তো যারা ছাত্রদের ভিতরে কিছু অংশ যারা প্রতিবাদ করছিল তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে, যে পুলিশের উপরে হামলার একটি মামলা আমরা দেখেছি শাহবাগ থানায়। তো আবার এখানে কিন্তু হচ্ছে আপনার যেখানে সরকারের এক ধরনের কঠোর অবস্থান নেয়ার কথা, সেই কঠোর অবস্থানের চাইতে তারা যেন প্রতিবাদকারীদেরকেই শত্রু মনে করছে, প্রতিবাদকারীদেরকেই মনে করছে যে এই যে ধর্ষণের বিচার চাইতে আসছে এরা আসলে আমাদের বিরুদ্ধে, মানে যেই সরকার আছে বর্তমানে ক্ষমতায়, যে অবৈধ সরকার, সেই অবৈধ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে তাদেরকে যেন প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। আসলে কি এই যে রাজনৈতিক যে একটা রং দেয়া হচ্ছে, এই রাজনৈতিক রংটা লাগিয়ে দেওয়ার চেষ্টাটা আসলে কেন, এই অমানবিক পথে আসলে কেন বর্তমান সরকার যাচ্ছে? আপনার কি মনে হয় মিশু ভাই? আচ্ছা, দেখুন, হেলাল ভাই খুব সুন্দর বললেন। এই প্রসঙ্গে আমি বলি, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা। সেখানে কি হয়েছে, সেখানে একজন শিক্ষার্থীকে একজন পোটেনশিয়াল রেপিস্ট, যে রেপ করেনি বাট তাকে আমি পোটেনশিয়াল রেপিস্ট বলতে দ্বিধা করব না, তাকে, ওই নারীকে হেনস্থা করার পরে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, থানায় নিয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, তৌহিদি জনতার নামে একদল উম্মাদ রাতে থানা ঘেরাও করলো। ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি থানা, অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান শাহবাগ থানায় ঘেরাও করলো। সারা তারা থানা ঘেরাও করে রাখলো। শুধু ঘেরাও করে রাখিনি, সেই থানা থেকে, সেল থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি লাইভ করেছে, যেটা যেটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। পুলিশ নিরুপায় ছিল এই উন্মত্ত জনতার সামনে। উন্মত্ত যেই তৌহিদি জনতা, তাদের সামনে পুলিশ নিরুপায় ছিল, পুলিশ কিছু করতে পারেনি। এরপর পরদিনই তাকে ফুলের মালা দিয়ে বের করে আনা হলো। মোটামুটি এমন ভাবে প্রচার করা হলো যে সে কোনো অন্যায় করেনি। এই যে একটি ঘটনা, এই ঘটনা এই দীর্ঘ সময় ধরে ঘটেছে, আমাদের সরকার কোনো উদ্যোগ নিয়েছে সেটা থামানোর জন্য প্রশাসনের মাধ্যমে? আমরা তো অপরদিকে দেখলাম, যখন কিছু শিক্ষার্থী এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে দাঁড়িয়েছে রাস্তায়, তাদের উপর পুলিশ আক্রমণ করেছে। এই ধর্ষণ বিরোধী প্রতিবাদে পুলিশ আক্রমণ করেছে। পুলিশের এই যে হিংস্র রূপ, পুলিশ সরকার থেকে যেমন আদেশ পাবে সেটা পালন করবে। পুলিশের এই রূপ, আমার একটা প্রশ্ন আছে। এই যে ছেলেটাকে বের করে নিয়ে গেল তো তৌহিদি জনতা বা মব, একটা পত্রিকায় মনে হয় আসছে যে এই যে বিভিন্ন জায়গায় যে মব নামে যে এইসব তৌহিদি জনতা যাচ্ছে, তাদের চেহারাগুলো আসলে একই মানুষ, তারা একই মানুষগুলো সবখানে যাচ্ছে আর কি। তো বাংলাদেশে যে 53 বা 54 বছরের ইতিহাসে এরকম ঘটনা কি কখনো ঘটেছে যে একটি নারী নির্যাতন বা নিপীড়নের ঘটনায় একজন মানুষকে থানায় দেওয়া হয়েছে, তাকে থানা থেকে, মানে সেখানে অভিযোগ গ্রহণ করা হয়েছে, অভিযোগ গ্রহণ করার পরে থানা থেকে পুলিশ ছেড়ে দিয়েছে? এটা তো মানে বাংলাদেশে তাহলে কোন সিস্টেম আছে কি, কোন রাষ্ট্র ব্যবস্থা আছে কি, থানা বা এই ধরনের যেই মানে প্রতিষ্ঠানগুলা যে বাংলাদেশের আইন এবং শৃঙ্খলা নিরাপত্তার জন্য আসলে সবসময় সচেষ্ট ছিল,
এই যে অভূতপূর্ণ একটি ঘটনা, এই ঘটনাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এই ঘটনাকে আমি এভাবেই দেখি যে প্রশাসনের একটি নীরব সমর্থন, সরকারে যারা বসে আছেন তাদের একটি নীরব সমর্থন ছিল এই ঘটনার পেছনে যা ঘটেছে। যদি নীরব সমর্থন না থাকতো, সরকার কিংবা প্রশাসন সেখানে খুব কঠোর ভূমিকা পালন করে একজন ধর্ষকের পক্ষ নিত না। একজন সম্ভাব্য ধর্ষকের পক্ষে অবস্থান নেয়া, সমাজের কাছে এই মেসেজ দেয়া যে এরা নিরাপদ আমাদের দেশে, আমাদের রাষ্ট্র ব্যবস্থায়। আমরা আমরা এমন ঘটনা আমাদের বাংলাদেশের ইতিহাসে কখনো দেখিনি। আমরা উল্টোটা দেখে এসেছি সবসময়, যে কোনো নারী হেনস্থা হলে যদি কোনো প্রতিবাদ হয়, হেনস্থাকারীকে জনতা কিংবা সাধারণ মানুষ মিলে পুলিশের হাতে সাপোর্ট করেছে। পুলিশকে তো মানে তার কোনো মানুষ অপরাধী হলে তার গায়ে তো হাত তোলা সম্ভব না, উচিত না। সাধারণ মানুষ কি করত? সাধারণ মানুষ একটি মানে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার একটা সংস্কৃতি ছিল। এখন সংস্কৃতিটা উল্টো হয়ে গেছে। এখন পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া একটা সংস্কৃতি তৈরি হয়েছে অপরাধীকে, এবং যার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছে, যাকে হেনস্থা করা হয়েছে তিনি। এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, পরদিন সেই মামলা তুলে নিতে বাধ্য হয়েছেন ওই নারী শিক্ষার্থী, ওই নারী। কেন? তিনি হুমকির সম্মুখীন হয়েছেন। তিনি নিরাপদ বোধ করেননি, তিনি নিরাপত্তাহীনতায় ভুগে, তিনি নিরাপত্তার অভাবে তিনি ওই মামলা তুলে নিতে বাধ্য হয়েছেন। এই বিষয়গুলো আমাদেরকে ভাবায়। এই সরকার কি ওই নারীর নিরাপত্তা নিশ্চিত করেছে? না। সরকার কিংবা প্রশাসন উল্টো ওই সম্ভাব্য ধর্ষকের নিরাপত্তা নিশ্চিত করেছে। আমি বলবো সেটাই, যে এটা হচ্ছে এই যে সরকারের একটি নীরব সমর্থন, এদেরকে প্রতিহত করার কোনো সদিচ্ছা কি আমরা দেখতে পাচ্ছি? কোনো সদিচ্ছা তো আমরা দেখি না। যে ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশে আলোচিত হবে, সেই সব অপরাধীকে গ্রেফতার করা হবে, তারপরে ছেড়ে দেওয়া হবে এভাবে উন্মত্ত জনতা যে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে আসবে, আর উল্টো প্রতিবাদকারী যারা প্রতিবাদ করতে চায় তাদেরকে হেনস্থা করা হবে। আমরা দেখেছি যে যারা প্রতিবাদ করতে চেয়েছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, পুলিশের উপর হামলার মামলা। খুবই হাস্যকর বিষয়, আমরা দেখলাম যে পুলিশ তাদের উপর হামলা করলো, কিন্তু উল্টো তাদের উপর মামলা দেওয়া হলো। এবং আমরা এও জানলাম যে তাদের ওই ঘটনায় ওখানে উপস্থিত ছিল না এমন অনেকজনকেও পুলিশ গ্রেফতার করেছে। এমন অনেকজনের নাম সেই মামলায় ঢোকানো হয়েছে। কেন? যাতে মানুষ প্রতিবাদ করতে। ছাত্রফ্রন্টের সভাপতি, ভদ্রলোকের নাম ভুলে গেলাম, ছাত্রফ্রন্টের সভাপতিকে সম্ভবত গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, আমি এবার হচ্ছে হেলাল ভাইয়ের কাছে যাচ্ছি। যে আমরা দেখেছি এই যে জুলাই প্রতারণা যেই আন্দোলন, জুলাই প্রতারণা যেটা, সেই জুলাই প্রতারণার সময়কালীন বিভিন্ন জেলখানায় আক্রমণ হয়েছে। বিভিন্ন জেলখানায় আক্রমণ করে সেখানে অপরাধীদেরকে বের করে নিয়ে আসা হয়েছে। আমরা নরসিংদীর কথা জানি, আমরা কেরানীগঞ্জের কথা জানি। তো এইসব যে জেলখানায় আক্রমণ করে যে মানুষদেরকে বের করে নিয়ে আসা হয়েছে, 5 তারিখের পরে সরকার গণভারে সব ধরনের অপরাধীকে ছেড়ে দিয়েছে। আপনারা দেখেছেন। তো এইগুলা মিডিয়াতে আসছে। আপনারা শিবিরের শীর্ষ নেতা যারা, শিবিরের শীর্ষ সন্ত্রাসী যারা, নাসির, চট্টগ্রামের নাসির, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, ইমনকে ছেড়ে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য, সুইডেন থেকে অসংখ্য অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে সারা বাংলাদেশের জেলখানা থেকে যে অপরাধীদেরকে ছেড়ে দেওয়া হলো, যাদের শাস্তি চলমান ছিল, তাদেরকে এক ধরনের ইন্ডেমনিটি দেওয়া হলো। সেই ইন্ডেমনিটির মধ্য দিয়ে যেই অপরাধীদেরকে সমাজে আবার পুনর্বাসিত করা হলো, এই কার্যকলাপের মধ্য দিয়ে কি আসলে এই যে ঘটনাগুলি ঘটছে বর্তমানে আমাদের বাংলাদেশে, যেই ধর্ষণ, নিপীড়ন, চাঁদাবাজি থেকে শুরু করে মানুষ হত্যা, তারপরে ডাকাতি, লুটতরাজ, এগুলা কি আসলে করানোর পেছনেই আসলে কি প্রধান উদ্দেশ্য ছিল এদেরকে ছেড়ে দেয়া? আপনার কি মনে হয় হেলাল ভাই? তো বাংলাদেশে এখন যেটা হচ্ছে, এটা জঙ্গল ল, জঙ্গলে যেটা হয় সেটাই হচ্ছে। আপনি যে পয়েন্টগুলো বললেন, যেটা আপনি লজিক এবং যতগুলো ডট কানেক্ট করেন, তাহলে সেটাই প্রতিমান হয়
যে এই সন্ত্রাসীদেরকে প্রথম কথা হচ্ছে এই সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার পেছনে ইন্টারেস্ট কার আছে এবং বেনিফিশিয়ারি কে হবে? যে সরকারি আছে সেই হবে, তাই না? কারণ তারাই তো এদের সাপোর্টার, এবং যে সরকার আছে তারাই তো আমরা মনে করি একটা মিলিটেন্ট সাপোর্টের কিন্তু সরকার। আপনি নিজের কথা চিন্তা করেন, আপনি যদি সরকারে থাকেন আপনি তো চাইবেন না যে দেশ উন্মুক্ত হোক বা দেশে পরিস্থিতি খারাপ হোক। আপনি চাইবেন যে আমি সরকারে আসছি, আসলে তো সবাই আমাদের দোষারোপ করবে, তাহলে আমি এই মানুষগুলোকে ছেড়ে দিলে তো সমাজ যে অনাচার বাড়বে। তো এখন অনাচার বাড়ার পরেও এই মানুষগুলোকে ছেড়ে দিয়ে আসলে সরকার কি করতে চাইলো? মানে তো আমার বুঝে আসতেছে না। আপনার কাছে কি মনে হয়? তো আমাদের সরকার যে ছিল, যারা ছিল প্রিভিয়াসলি, সেটা ছিল বাংলাদেশ সাপোর্টের সরকার, এবং বাংলাদেশের প্রতি একটা সাপোর্ট ছিল, এবং আমরা যে বাংলাদেশের যেই মূল নীতি সেটা ফলো করতো। এই সরকার কিন্তু সেটা ফলো করে না। এই সরকার হচ্ছে একটা মিলিটেন্ট সাপোর্টের সরকার। এরা বাংলাদেশ নামক কোনো দেশে চায় না। আপনি যাদের কার্যক্রম দেখেন সেদিকে তারা অগ্রসর হচ্ছে, এবং যারা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা ধারণ করে তাদেরকে কিন্তু তারাই নির্যাতিত হচ্ছে এই সরকার দ্বারা। এই সরকার চাচ্ছে, যেমন আমরা অন্য অন্য দেশে দেখছি, মিডল ইস্ট এবং অন্য অন্য জায়গায় যা দেখছি আমরা, এই ওইভাবেই একটা টেরোরিস্ট অর্গানাইজেশনের মাধ্যমে সরকার বানানো, বা ওরা সো কল্ড ইসলামিক কান্ট্রি বানাতে চায়। ইসলামের তো মিলিটেন্ট বা জঙ্গি সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু আমরা যদি ইসলামের ইতিহাস দেখি দেখবেন যে খাওয়ারিজ যেভাবে দেশ বা একটা ওই তখন মিডল ইস্ট যেভাবে চালাইছে, এই সরকার সেভাবেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন যে আমাদের প্রধান উপদেষ্টা, ইলিগাল প্রধান উপদেষ্টা হয়ে আছে, সে কিন্তু ধার্মিক না। তাহলে একদল হিংস্র জঙ্গি কিভাবে তাকে সাপোর্ট করে? সো এন্ড অফ দ্য ডে এদের সবার মূল লক্ষ্য একটাই, এরা সবাই হিংস্র। আমি ওদেরকে জানোয়ার বলতে সত্যি দ্বিধা করব না, এরা হিংস্র জানোয়ার। এরা চাচ্ছে যে কোনো রকম আমাদের যে স্টুডেন্ট যারা ছিল তাদেরকে ইউজ করে পাওয়ার এবং মানি। আপনি দেখেন তারা অলরেডি বিকাম সো রিচ, অ্যান্ড তারা লাক্সারি কারের মধ্যে চলাফেরা করে এবং লাক্সারি জায়গায় থাকে। তো যেটা বলবো এটা হচ্ছে, দিস ইজ এ জঙ্গল ল। কোনো দেশ না, এরকম দেশ চায় না বাংলাদেশ, তো তারা চায় না, বাংলাদেশের নাম মুছে ফেলতে চায় বাংলাদেশ যে বানাইছে, যার কারণে বাংলাদেশ আজকে আমরা বাংলাদেশ বলি, একটা ফ্ল্যাগ পেয়েছি, তার নাম মুছে দিয়েছে অলমোস্ট, এবং বাট সেটা হবে না ইনশাআল্লাহ। আর বলতে চাই, এখন একটা রমজান মাস, এটা আমরা এই মাসের জন্য 11 মাস অপেক্ষা করি, এবং এই মাস হচ্ছে সেলফ ডিসিপ্লিন একটা মাস। বাংলাদেশে আমরা যারা বিশ্বে মুসলমান আছে তারা এটা একটা ফেস্টিভ্যাল এবং খুবই এনজয় করে পৃথিবীতে। এবং আপনি মুসলিম নন মুসলিম, আপনারা সবাই ওয়েস্টার্ন কান্ট্রিজে থাকি, আপনি দেখবেন নন মুসলিমরা রিয়েলি এক্সাইটেড, রমাদান নিয়ে অনেক এক্সাইটেড থাকে। কিন্তু আমাদের দেশে আমরা কি দেখছি? এইবার আমাদের দেশ 54 ইয়ার্স এর মধ্যে সবচেয়ে ওয়ার্স্ট টাইম আমরা পাস করতেছি, একটা যুদ্ধ অবস্থা। এবং যুদ্ধটা কার জন্য? একটা ফকির জন্য। যারা এই বাংলাদেশ তৈরি করেছে, যারা স্বাধীনতা সপক্ষের শক্তি, এই যুদ্ধটা শুধু তাদের জন্য। আপনি যদি প্যালেস্তাইনে দেখেন তাহলে দেখবেন যে ওখানে অ্যাটলিস্ট রমজান মাসে যুদ্ধটা বন্ধ থাকে, কিন্তু আমাদের দেশে সেটা নাই। মানুষ আজ যেই কষ্ট করতেছে এবং কেউ কথা বলতে পারতেছে না, গুম খুন মব জাস্টিস যেটা হচ্ছে, কথা বললেই আপনি দেখছেন একটা নাম আছে মনে হয়, ছেলে হাসনাত, ওরা একটা গাজীপুরে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওখানে এসে গালি দিয়ে বলছে যে মব দিয়েই সবাই দমিয়ে রাখা হবে। তো এটাই হচ্ছে দেশের। ঠিকই বলেছেন। আমি হাসনাতের কথা থেকে আসলে আসছি যে আমরা একটা কিংস পার্টি হতে দেখলাম। এখন এই যে একটা কিংস পার্টি এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এটা মহা সমারোহে বাংলাদেশের সাধারণ মানুষরা যেখানে যেতে পারে না এরকম একটা 5 তারকা হোটেলে, 5 স্টার হোটেলে তারা একটা ইফতার পার্টি করলো। এবং ইফতার পার্টিতে আমরা যেটা খবর পেলাম সেটা হচ্ছে যে অ্যাম্বার নামে সর্বোচ্চ যেই প্যাকেজটা ওখানে আছে 12,500 টাকা করে প্রতি বক্স, সেই প্যাকেজটা কেনা হয়েছে এবং ওখানে প্রায় 1300 মানুষ উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবে 1.5 কোটি টাকার উপরে আসলে সেখানে আসলে খরচ হয়েছে। তো এখন এই যে বৃহৎ আকারে একটা খরচ এবং এই যে জাঁকজমক
করে একটি রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, তার ইফতার পার্টি হচ্ছে, যেই ইফতার পার্টির পেছনে আসলে খরচটা কোথা থেকে আসলো সেটার কোনো হিসাব নেই, কোনো নিকাশ নেই। এবং এই যে এই অর্থের উৎস নিয়ে যখন প্রশ্ন তোলা হলো তখন নাহিদ বলল যে অর্থের উৎস আসলে কোথা থেকে এসেছে সেটা বলা যাবে না, তার কারণ হচ্ছে তাহলে তারা বিপদে পড়তে পারে। এখন বাংলাদেশ তো তাদের হাতে, বাংলাদেশের সকল ক্ষমতা তাদের হাতে, তাহলে বাংলাদেশের সকল ক্ষমতাকে কুক্ষিগত করে তারা একটা রাজনৈতিক দল করলো। সেই রাজনৈতিক দল করে তারা হাতে পুলিশ, হাতে আর্মি, হাতে বিডিআর, হাতে সবাই, তারপরে তারা বলছে যে না, কারা টাকা দিচ্ছে, কোথা থেকে টাকা দিচ্ছে, এটা কি ডলারে আসতেছে কিনা, এই ধরনের কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। এখন আপনি এই যে রমজান মাস, আমরা জানি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা খেজুর খেয়ে উনি হচ্ছে ইফতারি করতেন। সেখানে আমরা কোটি কোটি টাকা খরচ করে একটি 5 স্টার হোটেলে, যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার পর্যন্ত নাই বলতে পারেন, সেইখানে আমরা ইফতার পার্টি করতেছি। আপনি রমজান মাসে এই যে নৈতিকতার বিচারে আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? আসলে এখানে আপনার কাছে মিশু ভাইয়ের কাছে প্রশ্ন ছিল, সরি। আচ্ছা, ঠিক আছে। মিশু ভাই যদি একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ। আমি এটাকে একজন খুব জনপ্রিয় ব্লগার বলবো, খুব সহজ সরল মানুষ হিসেবে পরিচিত, ওনার হিসাবে বলবো যে হা হা হা, এটাই বাস্তব। হ্যাঁ, এটাই হচ্ছে নয়া বন্দোবস্ত। আমরা কোটি টাকার উৎস জানতে চাইলে ওনারা বলবেন যে এই অর্থের যোগানদাতার নিরাপত্তার কারণে ওনারা সেটা প্রকাশ করবেন না। প্রশ্ন হলো এই নিরাপত্তাহীনতা কেন? ওনাদের তথাকথিত অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার ক্ষমতায়। ইউনূস সাহেব নিজেই বলেছেন ছাত্ররাই ওনাকে নিয়োগ দিয়েছে। উনি বিদেশি একাধিক পত্রিকায় জানিয়েছেন তিনিই চেয়েছেন এই নামধারী ছাত্ররা দল গঠন করুক। তো এখানে তো পরিষ্কার যে বর্তমানে যারা ক্ষমতায় বসে আছেন তাদের প্রত্যক্ষ মদদ আছে এখানে এই সকল কর্মকাণ্ডের বিষয়ে, সেটা হোক ইফতার পার্টি কিংবা অন্য যে কোনো ধরনের তাদের কর্মকাণ্ড। আমরা কি দেখছি না যে নতুন দলের এই যে তথাকথিত নেতারা আজকাল হেলিকপ্টার ছাড়া চলাফেরাই করেন না। একজন এই যে আছিয়ার দাফনের ঘটনায় দেখলাম যে ওনারা হেলিকপ্টারে করে যে গেলেন সেই জানাজায় অংশগ্রহণ করতে, এবং সেটার জাস্টিফিকেশন দিলেন এভাবে যে সিট খালি ছিল। কিন্তু সে সিট খালি থাকলে কেন আমরা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকে সেই জায়গায় দেখলাম না? কেন সরকারি হেলিকপ্টারে, সেনাবাহিনী এবং পুলিশের হেলিকপ্টারে ওনারা কেন যেতে হবে? ওনারা যেভাবে বলে যে ওনাদের দলের যেই প্রতিনিধি, যে প্রধান, তিনি সরকার থেকে পদত্যাগ করে আলাদা হয়ে গেছেন যাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা না ঘটে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি উল্টো। সরকার থেকে তিনি পদত্যাগ করে এসেও তিনি তো সরকারি সব সুযোগ সুবিধা তিনি সহ তার অন্য মানুষরা করছে, মানে উপভোগ করছে। তো এখানে আমার প্রশ্ন দুটা, আমার জানার খুব আগ্রহ। প্রথমত, অর্থের উৎস কেন ওনারা ডিসক্লোজ করতে চান না? ওনারা যদি ডিসক্লোজ করতে না চান তাহলে ওনাদের নয়া বন্দোবস্ত কি এটাই যে এখানে একটা অস্বচ্ছতা আছে, মানে স্বচ্ছতার অভাব আছে? তাহলে ওনারা যে সংস্কার নয়া বন্দোবস্তর কথা বলেন, ওনারা নিজের দলের স্বচ্ছতার প্রমাণ দিতে না পারলে ওনাদের মাধ্যমে কি সংস্কার আমরা আশা করতে পারি? দ্বিতীয়ত, এই যে নতুন রাজনৈতিক দল যারা এখনো সরাসরি অফিসিয়ালি ক্ষমতায় নাই, আমরা জানি যে তারাই ক্ষমতায়, কিন্তু অফিসিয়ালি তারা বলতে চাচ্ছে তারা নির্বাচন করবে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে। যাই হোক, এখন এই যে সরকারি যে টাকায়, সরকারি যে অর্থে ওনারা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, এই অর্থটা তো আমাদের জনগণের ট্যাক্সের টাকায়। আমাদের ট্যাক্সের টাকায় কি এই সুযোগ আছে যে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে আলাদাভাবে সুবিধা দেওয়ার? আমি ব্যাপারগুলো এভাবে দেখি এই কারণে যে আমাদের বিশাল সংখ্যক ছাত্র জনতা, তারা বলে যেই ছাত্র জনতাকে তারা বিভ্রান্ত করেছে জুলাই প্রতারণার মাধ্যমে, তাদের এই প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করা উচিত। তাহলে তারাই প্রশ্ন পাবে তারা আসলে কোন জায়গায় বিভ্রান্ত হয়েছিল, কোন জায়গায় তারা প্রতারিত হয়েছে।
ধন্যবাদ মিশু ভাই। আমি হচ্ছে এবার হেলাল ভাইয়ের কাছে যাব যে এই সাম্প্রতিক সময়গুলোতে অর্থাৎ কয়েক বছর আগেও আমরা গত বছরেও আহ, আমরা দেখেছি যে বিভিন্ন আহ, প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ইফতারির আয়োজন করছে। মানুষ সেহেরি খেতে যেত উৎসব করে। রাত্রেবেলা সেহেরি, পুরান ঢাকায় সেহেরি খেতে যাওয়া একটা মানুষের ভেতরে একটা আই মানে একটা আবেগের জায়গা ছিল, উৎসবের জায়গা ছিল যে রাত্রেবেলা সেহেরি খেতে যাচ্ছি পুরান ঢাকায়। একটা উৎসব মুখর আয়োজন ছিল। হ্যাঁ? এই রমজান মাসটা তো আসলে পুরোটাই মানুষজন যেমন ভাবগম্ভীর্যের সাথে পালন করে, সেরকম একটা আনন্দের সাথেও পালন করে। কারণ এই মাসে অনেকে টাকা পয়সা বোনাস-টোনাস পায়। হ্যাঁ? তো কিন্তু এই বছর আমরা দেখতেছি যে এই ধরনের দৃশ্যগুলো নাই, একেবারেই নাই। মানে সেহরির সময় পুরান ঢাকায় যাওয়া তো দূরের কথা, ইফতার পার্টিগুলোও যেন অনেক অনেকাংশে স্থবির হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। অনেক ইফতার পার্টি হচ্ছে না এই বছরের নিরাপত্তার কারণে। অনেকে বলছে লাগামহীন যেই দ্রব্যমূল্যের যে লাগামহীন অবস্থা, অনেকে বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা, সেই পরিস্থিতির অবনতি। তো এই সবকিছু মিলিয়ে এই যে নিরাপত্তার একটি অভাব, এই যে প্রান্তিক মানুষের মধ্যে এই যে একটা উৎসাহের একটা অভাব, এর কারণ কি আপনার কাছে কি মনে হয়? তো রমজান মাস দিনে আমরা কি করে রোজা রাখি, আমরা সবাই না খেয়ে থাকি, কিন্তু রাতের ইবাদতের মধ্যে একটা রিয়েলি হিউজ সিগনিফিকেন্ট আছে এবং এটার মধ্যে অনেক সওয়াব পাওয়া যায় রাতের ইবাদত যেটা হয়। আমরা সাধারণত ঈশার পরে তারাবি পড়ি, 20 রাকাত তারাবি যেটা হয় সেটা পড়ি। রিসেন্টলি আবার এখন বার হচ্ছে সোলার ইক্লিপস। সোলার ইক্লিপস যেদিন হয় সেদিন আমরা একটা নামাজ পড়ি, ওটা 2 ঘন্টা, সাধারণত 2 ঘন্টা ওই নামাজটা হয়। তো কিন্তু আমাদের দেশে এবার দেখবেন তারাবির নামাজ কিন্তু মসজিদ গুলা ফাঁকা, মসজিদে লোকজন নেই। এবং আপনি যে ইফতারের কথা বললেন, রিক্সাওয়ালা, আমি দেখছি একজন রিক্সাওয়ালা বলতেছিল আগে আমরা 5-6 টাকা করে প্যাকেট পেতাম, আমরা খেতাম, বাসায় নিয়ে যেতাম এবং আমাদের প্রতিবেশীর সাথে শেয়ার করতাম, কিন্তু এবার সেটা হচ্ছে না। তো মানুষ বাইরে আসতে আসতে পারছে না, কারণ আইন শৃঙ্খলা এতই অবস্থা এতই নাজুক। আমি কদিন আগে শুনছি আমাদের এক সো কল ইলিগাল উপদেষ্টা বলছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা নাকি নিউ ইয়র্ক থেকে বেটার। তো ওই ধরনের লোকজনকে রাখছে সরকারের মধ্যে, যারা জানেই না এখন একটা লোক বেরোতে পারছে না রাতে, মানুষ নামাজ পড়তে যেতে পারতেছে না, যেটা বাংলাদেশের মসজিদ সত্যি কর্নারে কর্নারে মসজিদ আছে, আপনার মানুষ 2 কদম গেলে একটা মসজিদ পায়, সেই ঘর থেকে গেট থেকে বের হয়ে 2 কদম যে মসজিদটা, একটা লোক সেই মসজিদে যাচ্ছে না। আপনি এখানে কিভাবে সেই সরকার ব্যর্থতা স্বীকার করে না, আইন শৃঙ্খলা এত অবনতি এবং মানুষে, আমরা দেখছি কদিন আগে এক জায়গায় মসজিদের ভিতর ঢুকে 3 জনকে খুন করা হয়েছে। এটা কোন ধরনের ইসলাম? আমি তো সত্যি, আমি অনেক স্কলার সাথে কথা হয় বা দেখা হয়, অনেক সাথে কথা বলি, কিন্তু আমাদের দেশের ইসলাম কেন ডিফারেন্ট অন্য জায়গার মূল ইসলাম থেকে? তো এটা একমাত্র কারণ হচ্ছে এই সরকারের ব্যর্থতা। এরা আসছে কিছু লুটে নেওয়ার জন্য, এই দেশটাকে ধ্বংস করার জন্য। এটাই তাদের লক্ষ্য, এটাই উদ্দেশ্য এবং সেটাই তারা করতেছে। জনগণের প্রতি তাদের কোনো খেয়াল নেই এবং জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতি তাদের এর, কোনো কোনো মূল্য নেই। তারা শুধু তাদের নিজের পকেট বাড়ি, নিজের কিছু এজেন্ডা আছে সেটা বাস্তবায়ন করবে, সেটাই তাদের মূল লক্ষ্য এবং যেটা তারা ঢাল হিসেবে ইউজ করছে আমাদের সো কল্ড কোটা আন্দোলনকে। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমি এবার আসলে আসতেছি আম, আমাদের হচ্ছে জাতিসংঘের যিনি মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, উনি বাংলাদেশে এসেছেন। আপনারা দেখছেন তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এটা নিয়ে আসলে আমার কিছু পর্যবেক্ষণ আছে। উনি এর আগেও তো বাংলাদেশে এসেছিলেন 2018 সালের জুলাই মাসে, এবং সেইবারও উনি আহ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা সাক্ষাৎ করেন। তো এটা হচ্ছে তার দ্বিতীয়বারের মতন, অর্থাৎ মহাসচিব হিসেবে দ্বিতীয়বারের মতন বাংলাদেশে আসা। আগের সফরে কিন্তু তিনি পেয়েছিলেন সাধারণ প্রোটোকল, অর্থাৎ যেটা হচ্ছে বাইরের দেশের একজন গুরুত্বপূর্ণ মানুষ আসলে বাংলাদেশ তো প্রোটোকল দেয়, তো সেরকম একটা সাধারণ প্রোটোকল পেয়েছিলেন। এবার উনি পাচ্ছেন কিন্তু হচ্ছে অতি স্পেশাল, মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রোটোকল, এবং তার নিরাপত্তার জন্য এসএসএফ দেওয়া হয়েছে। আমি বুঝলাম না যে আগের বারের চেয়ে এবারের আসলে মানে পার্থক্যটা কি, যে তাকে কেন এত অতিরিক্ত আহ, নিরাপত্তা দিতে হচ্ছে? তাহলে কি এটা এটা দিয়ে কি এটা প্রমাণ হয় না যে আগের বারের তুলনায় এইবার
আসলে নিরাপত্তার কম, সেই কারণে তাকে নিরাপত্তা বেশি দিতে হচ্ছে। এটা গেল ১ নম্বর। ২ নম্বর হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ইনি নিজে অ্যান্টোনিও গুতেরেসকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে গেছেন। হ্যাঁ? ইফতারে অংশ নিয়েছেন। এখন এই যে রোহিঙ্গাদের এই যে ইফতার, এই ইফতারকে ঘিরে কিন্তু এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ আমরা দেখেছি যে ইফতারের সরাসরি আক্রমণের একটা বিষয় ঘটেছে। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী যারা ওখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা আক্রমণ করেছেন। আমি কিছু ছবি দেখেছি এবং সেখানে পদদলিত হয়ে সরকারি হিসাবে একজন মারা গেছেন, আহত হয়েছেন বেশ কিছু মানুষ। হ্যাঁ? অর্থাৎ এখানে আসলে কতজন মারা গেছে সেটাও কিন্তু আমরা পরিষ্কার জানতে পারছি না। যেহেতু মৃতের সংখ্যা, তারপরে এই ধরনের ঘটনার সংখ্যা আমরা সামনাসামনি আসছে না বা মিডিয়ার কাছে নির্দেশনা আছে যে এ ধরনের কথাবার্তাগুলো বলা যাবে না। এখন এইসব ক্ষেত্রে আসলে মিশু ভাইয়ের কাছে আমার প্রশ্নটা আসলে মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে আগের বারে যে গুতেরেস যে বাংলাদেশে এসেছিলেন সেইবারের থেকে এইবারের যে সফরটা, এই সফরটা আসলে মানে কিভাবে মানে ২ টার পার্থক্যটা কিভাবে নিরূপণ করবেন আপনি? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ বাঁধন ভাই। প্রথমে আমি আপনার প্রশ্নের জবাবে যাওয়ার আগে একটি তথ্য দিতে চাই, যেটা হচ্ছে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ঘটা করে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে কোনো জাতিসংঘের মহাসচিব প্রথমবারের মতো এসছেন এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে সম্ভব হয়েছে। কথাটি পুরোপুরি ভুল। বাংলাদেশে প্রথম কোনো জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিলেন 1973 সালে এবং সে সময় সরকার প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং বর্তমান যেই মহাসচিব তারও এটা প্রথম সফর না বাংলাদেশে, তারও এটা দ্বিতীয় সফর। তিনি শেষবার এসেছিলেন 2018 সালে, মানে তার প্রথমবার, কিন্তু এর আগে 2018 সালে। সে সময় তিনি সাধারণ নিরাপত্তা পেয়েছেন। একজন জাতিসংঘটা কি আসলে, আমরা আমাদের দেশে এই বিষয়ে একটা মানে একটা মিসকনসেপ্ট, একটা ভুল ধারণা আছে যে জাতিসংঘ মানে অনেক কিছু, অনেক বড় ব্যাপার। তা তো না। জাতিসংঘ হচ্ছে বিশ্বের অনেকগুলো দেশ মিলে একটি সংগঠন যারা বিভিন্ন দেশের বিভিন্ন কিছু সম্পর্কে মতামত দিতে পারে, কোনো কিছু কিন্তু চাপিয়ে দিতে পারে না। এখন এই একটি সংগঠন, একটি বৈশ্বিক সংগঠন, হ্যাঁ, এটা ধরে নেওয়া যায় যে বিশ্বের অনেক মানে বিভিন্ন দেশ মিলে যে সব সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর মধ্যে জাতিসংঘ সর্ববৃহৎ সংগঠন। জাতিসংঘের সদস্যপদ আছে আমাদের অনেক আগে থেকে। তো জাতিসংঘের একজন প্রধান বাংলাদেশে কিংবা কোনো একটি দেশে সফর করলে তাকে সর্বোচ্চ প্রোটোকল দেওয়ার অবস্থা কিংবা নিয়ম আসলে তেমন কোনো দেশেই নাই। আর বাংলাদেশে এটা কখনোই ছিল না। বাংলাদেশে আমরা একটি সংস্কৃতি অনেক আগে দেখতাম, প্রায় 10, 12, 15 বছর আগে দেখতাম যে কোনো একজন বিদেশি অতিথি আসছে, সরকার প্রধান সরাসরি চলে যেতেন এয়ারপোর্টে তাকে অভ্যর্থনা জানাতে। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। আমরা আমাদের আত্মমর্যাদা স্থানটা অনেক করে নিয়ে এসেছিলাম। আমরা গত 10-12 বছর এমন অবস্থা দেখিনি আমরা। হ্যাঁ, কোনো দেশের যখন সরকার প্রধান আসে আমাদের দেশে, তাকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা, সর্বোচ্চ প্রোটোকল দেওয়ার অবস্থা ছিল, সেটা দেওয়া হতো। কিন্তু এইবার আমরা কি দেখলাম, জাতীয় সংঘের মহাসচিবের সাথে সাথে আমাদের যদি ধরে নেই যে তিনি তো একজন সরকারের প্রধান পুরো বিশ্বের কাছে, এখন বাইরে আমাদের বাংলাদেশের একজন সরকার প্রধান, তিনি তার সাথে বৈধ হোক অবৈধ হোক সে তো একটা পদে অবস্থান করছে, সেটা আমাদের নিজস্ব ব্যাপার। কিন্তু বাইরের বহির্বিশ্বের কাছে তিনি তখন সরকার প্রধান। তিনি যখন এই যে জাতিসংঘের মহাসচিবের সাথে রোহিঙ্গা ক্যাম্পে চলে গেলেন, এর আগে যখন জাতিসংঘের মহাসচিব এসছে তিনি তখনও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তিনি তার মতো তার নিজস্ব কর্মসূচি পালন করে গেছেন। সে সময় তো আমরা কোনো মন্ত্রী কিংবা কোনো আমাদের সরকার প্রধানকে আমরা সেটা দেখিনি। এবার চলে গেলেন, এই যে আমাদের মানে আমার মনে আছে যে গতবার যখন উনি আসলেন তখন হচ্ছে উনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে উনি দেখা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ওনার সাথে করে ঘুরে বেড়াইছেন, মানে কোনো প্রোটোকলে তো এটা আসলে পড়ে না। ওনার সাথে যারা গেছিলেন তারা ওই যে এখানকার ইউএনের যেই বিভিন্ন কর্মকর্তারা ছিলেন বা আমাদের রোহিঙ্গা ক্যাম্পের যারা হচ্ছে দায়িত্বে ছিলেন তারা গেছিলেন। হ্যাঁ, তো এইবার প্রথম মানে রাষ্ট্রপ্রধান নিজেই তার পেছনে তল্পি বাহক হিসেবে
চলে গেলেন? এই বিষয়গুলো খুব জনগণের এবং সাধারণ মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করার একটা কৌশল আমি বলবো। সবাই দেখছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জাতিসংঘের মহাসচিবের সাথে ঘুরে বেড়াচ্ছে, তিনি রোহিঙ্গা ক্যাম্পে যে স্থানীয় চাটগাঁয়া ভাষায় বক্তব্য রাখছে। একটি সরকার যখন সাধারণ মানুষের বেসিক ব্যাপারগুলো এনশিওর করতে ব্যর্থ হয়, তখনই সরকার এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটিয়ে মানুষের দৃষ্টি ওদিকে ঘুরিয়ে রাখে। কেন বলবো? এই যে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষার কিংবা সাধারণ আইন শৃঙ্খলা ব্যবস্থার এতটা অবনতি এই গত 2-3 দিন এবং এই যে দিন থেকে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসলেন এবং এখন পর্যন্ত অনেক কিছু আমাদেরকে ওদিকে ঘুরিয়ে রাখা হচ্ছে। কিন্তু অপরদিকে মধ্যবিত্ত শ্রেণীর কিংবা বাংলাদেশের মানুষের যে প্রধান খাবার চাল, সেই মিনিকেট চালের দাম 85 টাকা আজকের বাজার মূল্যে উঠে গেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। ওই সংকটগুলো মানুষের নজরে এড়ানোর জন্য এই কাজগুলো ঘটানো হয়। এবং ঘটানো তো এক ব্যাপার, পাশাপাশি আমি একজন বাংলাদেশী হিসেবে আমি এটাতে খুবই অপমানিত বোধ করি। আমার দেশের সরকার প্রধান, তার সাথে আমার ভিন্নতা থাকতে পারে, সবকিছু থাকতে পারে, কিন্তু আমার দেশের সরকার প্রধান কেন একজন জাতিসংঘের মহাসচিবের সাথে সাথে ঘুরবে? এটা তো আমার পুরো দেশ হিসেবে আমাদের জন্য অপমান। এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয়, আমি হেলাল ভাইয়ের কাছে যাচ্ছি। যে অ্যান্টনিও গুতেরেসকে নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে 7টি রাজনৈতিক দল বসলো গোল টেবিল। সেখানে কে কে উপস্থিত ছিল? সেখানে বিএনপি উপস্থিত ছিল, অন্যান্য দলগুলো যেটা ছিল হচ্ছে জামাতে ইসলামী, নাগরিক ঐক্য, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি, আমার বাংলাদেশ মানে জামাতের যেটা বি টিম, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি মানে নতুন যে কিংস পার্টিটা হয়েছে এনসিপি। এখন এই গোল বৈঠককে ঘিরে এক ধরনের কথা আসলে চালু হয়েছে এবং সেই কথাটা হচ্ছে যে আসলে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের সংস্কার নিয়ে গোল বৈঠক করছে রাজনৈতিক দলগুলোর সাথে। এটা কিভাবে সম্ভব? আপনার যদি কথা বলতে যান তাহলে হচ্ছে ফখরুল কি বলছেন? ফখরুল বলছেন যে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সংস্কার নিয়ে গোল বৈঠক, এটা কেন আমি আসলে বুঝিনি। আপনার কি মনে হয়, আপনার বিশ্লেষণ কি বলে? আমাদের যে ইলিগাল উপদেষ্টা উনি একটা সেলসম্যান and he love to sell himself, butter people up. আপনারা দেখছেন উনি সবসময় বাটার আপ করতে পছন্দ করে, সবাইকে গিয়ে ও গিভ মি আ হাগ, অলওয়েজ দ্যাটস কাইন্ড অফ মেন্টালিটি তার কাছে আছে। এখন আপনি দেখুন, যদি আমরা কিছু জাতিসংঘের যে হিউম্যান রাইটস এর উইংটা আছে, ওরা কিন্তু আমাদের মিলিটারিকে নিষিদ্ধ করছে, বলছে যে মুভমেন্ট না করতে। একটা জঙ্গি প্রোটেস্ট, জঙ্গি হামলা হচ্ছে সরকারের বিরুদ্ধে এগেইনস্টে ওই মুভমেন্টটা, ওরা বলছে যেন ওরা কিছু না করে এখানে। আপনি ভলকার কথা বলতেছেন মনে হয় না? জি জি, ওটার কথা বলতেছি। মানে এরা তো সবাই লিঙ্ক একসাথে। তো এখন ওরাই হচ্ছে এই ইউনুসের সাপোর্টার, যারা ইউনুসকে বিভিন্ন দেশে একটা নোবেল দিয়ে দিছে তাদেরকে, এরাই করছে। এখন এরা চাচ্ছে যে এই দেশকে ইউনাইটেড নেশনের মাধ্যমে কন্ট্রোল করা। কারণ আমরা তো যেই আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু আদর্শ যে দল, নিজ হাতে তৈরি করা যে দল, ওরা ইনশাল্লাহ ফিরে আসবে একদিন না একদিন। এরা চাচ্ছে এটা কিভাবে প্রিভেন্ট করা যায়। এই জন্যই জাতিসংঘ যেই গুটি কয়েক যে দলগুলোর নাম সম্মত দল, এক দল এক নেতা বা এই ধরনের দল নিয়ে তারা এই দেশকে যেন আওয়ামী লীগ ফিরে আসতে না পারে, এবং যেন ইউনুস সারা জীবন, মনে হয় সে কখনো মরবে না, ফেরাউনের জীবন নিয়ে আসছে, কখনোই মরবে না, সেই আজীবন বাংলাদেশের ক্ষমতা থাকতে চায়, এবং ওই যে সো কল্ড আমাদের কোটা আন্দোলন যারা করছে জঙ্গিরা, তাদেরকে নিয়ে শেষ করতে চায়। সেজন্যই এটা করা। রাজনৈতিক মাঠে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে সিএনজি পার্টি, অর্থাৎ একটা সিএনজির ভিতরে একটা দলের সব নেতা এটা যায়, এরকম একটি কথা প্রচলিত আছে। তো এরকম সিএনজি পার্টি গুলোকে সাথে নিয়ে অ্যান্টনিও গুতেরেস আসলে বাংলাদেশের কি সংস্কার করতে চাইলো, মিশু ভাই আপনি যদি একটু বলতেন যে আসলে এই অধিকার কি জাতিসংঘের আছে যে বাংলাদেশের বিদ্যমান যে ব্যবস্থা, সেই ব্যবস্থার সংস্কার করার ব্যাপারে তাদের অভিমত দেওয়ার বা তারা কোনো ধরনের হস্তক্ষেপ করার? এটা তো এক ধরনের মানে বর্তমানে যারা কিংস পার্টি যারা আছে তারা আসলে এক ধরনের নিজেদের অবস্থান না বুঝে, নিজেদের
কাজের ক্ষেত্র না বুঝে এবং বাংলাদেশের ব্যাপারে কে কথা বলতে পারে, কার কথা বলার অধিকার আছে সেটা না বুঝে ওনার সাথে বসে গেছে। আপনার আসলে কি মনে হচ্ছে? আমার এরকমটা কিছু একটা মনে হচ্ছে। আপনি কি বলেন? আমার কাছে এটা আমরা জাতিগতভাবে আত্মমর্যাদা বিষয়টা বুঝি না। কোন জায়গায় নিজের আত্মসম্মান ধরে রাখতে হবে সে বিষয়গুলো আমরা বেশিরভাগ মানুষই বুঝি না। আর রাজনৈতিক দলগুলো তো সেই ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় ফেলিওর। তো যেটা হচ্ছে এই যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসবে, তারা সংস্কারের কথা বলবে, এটা এটা আপনি আমাকে প্রশ্ন না করলে আমি প্রশ্নটা তুলতাম আজকে। এটা কি তাদের কোনো এখতিয়ার আছে? তাদের কি এটা তাদের প্রোটোকলে পড়ে? তাদের জব রেসপন্সিবিলিটিতে এটা পড়ে? কিংবা এটা এই ধরনের অধিকার তাদেরকে কে দিয়েছে? আমাদের দেশের ভেতরে আমাদের দেশের এক মানে কিছু মানুষজন কিছু কথা বলবে সেটার সমর্থনে। তো এটা আমি ঘুরে ফিরে ওদিকেই চলে যাই যে এই ধরনের সংস্কার জাতিসংঘ কিংবা অন্যান্য প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন সংঘ এবং সংগঠনের মাধ্যমে বলার বিষয়টি একটু লক্ষ্য করলে বোঝা যায় যে এই ধরনের কথা আমরা আরো কিছু কিছু দেশে শুনেছি, এখনো শুনতে পাচ্ছি। নিকট ভবিষ্যতে দূর অতীতে আমরা এই ধরনের ঘটনাগুলো শুনেছি এবং এখন শুনছি সিরিয়ার ক্ষেত্রে যে এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে এক ধরনের সাধারণ মানুষের সাথে প্রতারণা করার বিষয়। সাধারণ মানুষকে প্রতারণাটা কিভাবে? সাধারণ মানুষকে এক ধরনের অনুভূতি দেয়া যে আমরা ইউটোপিয়ান একটা দেশ তোমাদেরকে উপহার দিব যদি আমাদের কথা শুনে চলো। হ্যাঁ, কিন্তু যেটা অবাস্তব, পুরোপুরি কখনোই সম্ভব না। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হলো সংস্কার, যে কোনো দেশের সংস্কার করবে কারা? সাধারণ মানুষের প্রতিনিধি যারা, সেটা নির্বাচিত প্রতিনিধি হতে হবে অবশ্যই একটি গণতান্ত্রিক দেশে। আমাদের বর্তমানে যে সরকার যারা বসে আছে তারা কি আমাদের দেশের নির্বাচিত প্রতিনিধি? কখনোই না। তাদের যদি এতই আত্মবিশ্বাস থাকে যে আমরা পুরো বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আছি, তারা সরকার থেকে সরে যেয়ে আলাদা করে একটি নির্বাচন করে আসুক। তারা যদি নির্বাচনে জিতে আসতে পারে, তার মানে সেটা বোঝা যাবে যে সাধারণ মানুষ তাদেরকে সে ম্যান্ডেট দিচ্ছে। এখন সাধারণ মানুষের ম্যান্ডেটটা কাদের? আমরা আমার তো ভয় হয়, আমার সত্যি ভয় হয় যে আদৌ এই সংস্কার এবং যেই নয়া বন্দোবস্ত এইসব কথাবার্তা বলা হয়, এগুলোর পেছনে কোনো গভীর কোনো একটি বিষয় ঘটছে যেটা সাধারণ মানুষকে বুঝতে দেওয়া হচ্ছে না। যত সংস্কারের কথা বলে যত দীর্ঘায়িত করে ক্ষমতা ধরে রাখা যাবে, ততটা সময় তারা ক্ষমতায় থাকতে পারবে। তারা নির্বাচনে দিবে না, নির্বাচন দেওয়ার সদিচ্ছা তাদের ভেতরে একেবারেই নেই। কিন্তু আমরা কি হঠাৎ করে এমন কোনো খবর পাবো যা সমাধান কিংবা যা থেকে প্রতিকারের কোনো রাস্তা মানে খোলা থাকবে না? আমি সরাসরি বলতে চাচ্ছি আমাদের দেশের মানচিত্রের ব্যাপারে। আমরা কি হঠাৎ করে দেখতে পাবো আমাদের দেশের মানচিত্র বদলে গেছে? আমাদের দেশের মানচিত্র যদি বদলে যায় এবং সেটা এমন অবস্থায় যদি জানতে পারি, আমাদের সাধারণ মানুষেরও বলার কিছু থাকবে না, কোনো প্রতিরোধ করার অবস্থা থাকবে না। আমি সেই ভয় পাই। ধন্যবাদ মিশু ভাই। রমজান চলছে, সামনে ঈদ। দখলদার ইউনূস সরকারের অন্যায় নিপীড়নের শিকার হচ্ছে সাধারণ মানুষ। লাখ লাখ আওয়ামী লীগের নেতাকর্মী, তারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে। নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছে না, পরিবারের সঙ্গে ইফতার করতে পারছে না, সেহরি করতে পারছে না, বাবা ছেলেকে দেখছে না, মা ছেলেকে দেখছে না, স্ত্রী তার স্বামীকে ছাড়া দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে। শিশুরা কাঁদছে বাবার জন্য, শিশুরা কাঁদছে আমার বাবা কই। সামনে ঈদ, সেই ঈদেও কি তারা বাড়ি ফিরতে পারবেন? আমাদের সেটা মনে হচ্ছে না। এই যে এক ধরনের পরিস্থিতি চলছে বাংলাদেশে, কবি নবারুণ ভট্টাচার্য একটি কবিতা লিখেছিলেন, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। এই যে আইয়ামে ইউসিনিয়াত,
আইয়ামে ইউসিনিয়াতের শাসনামলে বাংলাদেশ এখন হয়ে গেছে জল্লাদের উল্লাস মঞ্চ, বিস্তীর্ণ শ্মশান, রক্তস্নাত কসাইখানা। এখানে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। কি বলবেন মিশু ভাই ও হেলাল উদ্দিন? আপনাদের কাছে আমার খোলা প্রশ্ন, কি বলতে চান আপনারা? হেলাল ভাই বলুন। আমি সবসময় আল্লাহর দিকে তাকাই থাকি। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আমাদের আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো টেস্টের মাধ্যমে যাচ্ছি, আমরা ট্রায়ালের মাধ্যমে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের ট্রায়াল শেষ হবে, ইনশাআল্লাহ আমরা আবার ফিরে যাব আমাদের সেই বাংলায়, যে বাংলায় আমরা বাঙালির মতো নিঃশ্বাস নিতে পারি। ধন্যবাদ ভাইয়া। আমিও হেলাল ভাইয়ের সাথে সুর মিলিয়ে একই কথা বলতে চাইবো। তার আগে আমি শুধু একটি ঘটনা উল্লেখ করি। আজকে ঢাকা পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেছেন ধর্ষণ শব্দটি ব্যবহার না করে নারী নিপীড়ন শব্দটি ব্যবহার করতে। সরকার এই যে ধর্ষণটাকে ছোট করে দেখানো, ধর্ষণের মতো একটি পাশবিক একটি নৃশংস অপরাধকে নারী নির্যাতন কিংবা ছোট করে দেখানোর যে প্রবণতা, এই প্রবণতাটা রুখে দিতে পারে একমাত্র আমাদের নারী সমাজরাই। আমি আশা করব আমাদের নারীরাই সামনে এগিয়ে আসবে এবং আমাদের দেশটাকে নারীরাই রক্ষা করবে। আমরা অবশ্যই নারী এবং পুরুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিব। তবে আমি রমজান এবং স্বাধীনতার মাস আমাদের, সব মিলিয়ে আমি নারীদের কাছে এই অনুরোধটা রাখবো। ধন্যবাদ মিশু ভাই আপনাকে। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে আসলে উত্তরণের উপায় একমাত্র মানুষের হাতে, জনগণের হাতে। আমাদের সাধারণ মানুষরাই পারে বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসতে, সাধারণ মানুষরাই পারে রাজপথে নেমে এই বাংলাদেশকে এই আইয়ামে ইউসিনিয়াতের হাত থেকে রক্ষা করতে। কবি বলেছেন, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। তো যার জীবন আছে, যার যৌবন আছে, মাঠে এসে দাঁড়ানোর সময় এখন তার। বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশকে মুক্ত করতে হলে যদি দরকার হয় জীবন দিতে হবে, যদি দরকার হয় রক্ত দিতে হবে, যদি দরকার হয় মানুষকে এগিয়ে এসে এই যে ইউসিনিয়াত চলছে, এই ইউসিনিয়াতকে উৎখাত করতে হবে। আসলে সেটা কতদিন পরে হবে আমরা কেউ জানি না। আমরা জানি না সাধারণ মানুষের বুকে সেই আশার সঞ্চার ফিরে আসবে কিনা। আমরা জানি না আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ি ফিরতে পারবে কিনা। আমরা জানি না নারীরা নিরাপদে রাস্তায় বেরোতে পারবে কিনা। বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধাংশ হচ্ছে নারী, 50% হচ্ছে নারী। বাংলাদেশের যেই অর্থনৈতিক গতি, সেই অর্থনৈতিক গতির পেছনে পুরুষের যেমন অবদান আছে, নারীরও অবদান আছে। এবং নারীর অবদানের কারণেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে এত দূরে এগিয়ে এসেছে। একটা সমাজে যেমন পুরুষ সমাজকে এগিয়ে নিয়ে যায়, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণও সমাজকে এগিয়ে নিয়ে যায়। আমি পাকিস্তানের একটি টক শো দেখেছিলাম। সেই টক শোতে বলা হয়েছিল যে পাকিস্তানের সাথে বাংলাদেশের পার্থক্য কি। সেখানে শেখ হাসিনাকে তারা হাসিনা ওয়াজেদ বলে মানে অভিহিত করে। বলেছিল তারা হাসিনা ওয়াজেদ একটা কাজ করেছে যে কাজটা আমরা করতে পারি নাই। হাসিনা ওয়াজেদ বাংলাদেশের নারীদেরকে কাজে নিয়ে এসেছে। বাংলাদেশের নারীরা অফিসে, আদালতে, বাংলাদেশের নারীরা গার্মেন্টসে, বাংলাদেশের নারীরা ব্যবসায়, সব জায়গায় নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে নারী। তো সেইখানে নারীদের নিরাপত্তা যদি বিধান না করা যায়, নারীদের নিরাপত্তা যদি সংকুচিত হয়, বাংলাদেশ আসলে পিছিয়ে যাবে। বাংলাদেশ পিছিয়ে যাবে 50 বছর, 100 বছর, 1000 বছর। গতকাল একটি টক শো দেখলাম। সেই টক শোতে সামান্থা নামে নতুন যেই রাজনৈতিক দলটি হয়েছে, সামান্থা বলছিলেন যে নারীর পোশাক কি হবে, পুরুষের পোশাক কি হবে, শিশুর পোশাক কি হবে, সেই পোশাক নির্ধারণ করার জন্য আমরা দরকার হলে একটি বোর্ড গঠন করে দেব। আপনাদের যদি জানা থাকে তাহলে আমি বলতে চাই, এমন একটি বোর্ড ইরানে আছে। সেই বোর্ডের মানুষজন রাস্তায় নেমে রুলার দিয়ে গজ ফিতা মাপে নারীদের পোশাক কতটুকু, তারা নির্ধারণ করে দেয় মানুষের পোশাক কতটুকু হতে পারবে। এই বাংলাদেশ কি আমরা চাচ্ছি? এই বাংলাদেশ কি আমরা স্বপ্ন দেখছি?
এই বাংলাদেশের জন্যই কি আমরা নিজেদের জীবন দিয়েছি 1971 সালে? অবশ্যই না। তাহলে কোন বাংলাদেশ আমরা চাচ্ছি এবং কোন বাংলাদেশের জন্য আমাদের এগিয়ে আসা প্রয়োজন, সেই প্রশ্নটি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আমি বাঁধন মুন্সী, জার্মানি থেকে। বিডি ডাইজেস্ট জয়যাত্রার প্রোগ্রাম শেষ করছি। সবাইকে ধন্যবাদ, শুভকামনা, সাবধানে থাকুন।